আসসালামু আলাইকুম, স্বাগত বৈশাখী সারা দেশের সংবাদে। আপনাদের সাথে আছি আমি সঞ্জিদা বিজান। শুরুতেই সংবাদ শিরোনাম। জুলাই সনদ স্বাক্ষরের আগে পিআর পদ্ধতি নিশ্চিত করার দাবি জামায়াতের। জাতীয় পার্টি সহ 14 দল নিষিদ্ধ চায় খেলাফত মজলিস। জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে পিরোজপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের স্বাস্থ্য সেবা। কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না রোগীরা, ভোগান্তি দূর করার দাবি। খুলনা অঞ্চলে আশা জাগাচ্ছে চিংড়ি উৎপাদন। গেল অর্থ বছরের তুলনায় চলতি অর্থ বছরের রপ্তানি ও আয় দুটোই বেড়েছে। সৃষ্টি হচ্ছে নতুন বাজার। এবং কক্সবাজারের বাঘখালী নদীর তীর এখন বিশাল ময়লার ভাগাড়। অসংখ্য হোটেল, মোটেল ও হাসপাতালের মেডিকেল বর্জ্য ফেলা হয় এই নদীর তীরে। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জুলাই সনদ স্বাক্ষরের আগে পিআর পদ্ধতি নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটের মাধ্যমে পিআর বিষয়ে জনগণের মতামত নিতে হবে। জনগণের এই দাবি উপেক্ষা করা যাবে না। এদিকে জাতীয় পার্টি সহ 14 দল নিষিদ্ধের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলনের নেতারা। শুক্রবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে 2 গেটে আলাদা সমাবেশে সব কথা বলেন তারা। পার্থ রহমানের প্রতিবেদন। আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনের আগে 5 দফা দাবি বাস্তবায়নে আলাদা সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা। শুক্রবার জুম্মার নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর ও দক্ষিণ গেটে পৃথক সমাবেশে বক্তারা দাবি পূরণ না হলে আবারও গণ আন্দোলনের হুমকি দেন। বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে গণমিছিলের আগে সমাবেশ করে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা। এ সময় দলটির নেতারা বলেন, পিআর পদ্ধতি সন্নিবেশিত করে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদের ভিত্তিতেই আগামী জাতীয় নির্বাচনের দাবি জানান তারা। সকল বিষয়গুলো যেন জুলাই চার্টারের মধ্যে থাকবে এবং সেগুলোর ভিত্তিতে গণভোট দিতে হবে এবং সেই গণভোটের মধ্যে পিআরের প্রস্তাবকে অন্তর্ভুক্ত করতে হবে। আবারও যদি দেশ বিরোধী ষড়যন্ত্র করা হয়, জামায়াতে ইসলামী সহ বাংলাদেশের দেশপ্রেমিক তাওহীদি জনতা আবার এমন একটা চাকনি দিবে, ওই দালালরা বাংলার এই পারে আর থাকতে পারবে না। একই সময়ে মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া জাতীয় নির্বাচন নয় বলে জানান ইসলামী আন্দোলনের নেতারা। সমাবেশে জাতীয় পার্টি সহ 14 দলকে নিষিদ্ধের দাবি জানানো হয়। সরকার প্রধানকে বলি, অবিলম্বে জুলাই সনদের আইনি ভিত্তি আপনাদেরকে দিতে হবে। আমি সকল রাজনৈতিক পক্ষগুলোকে যার যার অবস্থান পরিষ্কার করতে বলবো। যারা 24-এর বিপক্ষে অবস্থান নিবে তারাই 72-এর বাকশালপন্থী। আমরা 24-এর অভ্যুত্থানের ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়ে তুলবো ইনশাআল্লাহ। পরে দুটি দলই নিজেদের 5 দফা দাবি বাস্তবায়নে নেতাকর্মীদের নিয়ে গণমিছিল করে। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা। গণহত্যার বিচার, জুলাই সনদ সহ 4 দফা দাবিতে 36-এর লাল যাত্রা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা। শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের মণ্ডলপাড়া এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে চাষারা এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য আহমেদুর রহমান তনু বলেন, নির্বাচনের আগে এই 4 দাবিতে বাস্তবায়ন করতে হবে, তা না হলে নতুন বাংলাদেশের বিনির্মাণ ঘটবে না। আমাদের দাবি বিচার, সংস্কার, গণপরিষদ নির্বাচন এবং জুলাই সনদ, এগুলোর বাস্তবায়ন অবশ্যই আমাদের লাগবে নির্বাচনের আগে। তার পরবর্তীতে নির্বাচনে আমরা যাব কি যাব না সেটা সিদ্ধান্ত হবে। 24-এর গণঅভ্যুত্থানকে হাইজ্যাক করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের বিবি রোডের ডিআইটি চত্বরে এক গণসমাবেশে তিনি কথা বলেন। তিনি বলেন, 72-এর সংবিধানের আদর্শে আগামীর বাংলাদেশ পরিচালিত হতে পারবে না। আগামীর বাংলাদেশ হবে 24-এর অভ্যুত্থানের আদর্শে। এ সময় 24-এর গণ অভ্যুত্থানকে কেউ যদি বাইপাস করে রাজনীতি করতে চায় তাহলে প্রতিরোধ করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। আগামীর বাংলাদেশ চলবে 24-এর অভ্যুত্থানের আদর্শের ভিত্তিতে।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেবকে আমি সবিনয়ে অনুরোধ করতে চাই, প্রায় সহস্রাধিক জুলাই যোদ্ধার রক্তের উপর আপনি ক্ষমতার মসনদে বসেছেন। জুলাই যোদ্ধারা যে জন্য জীবন দিয়েছে, সেই জুলাইয়ের চেতনা এবং স্পিরিটকে বাস্তবায়ন করতে হলে সদ্যপ্রয়াত জাসদ নেতা আশরাফ উদ্দিনের কবর জিয়ারত করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান শুভ্র। শুক্রবার বাদ জুমা মুন্সিগঞ্জ শহরের আইনজীবী সমিতির কবরস্থানে যান তিনি। এ সময় জেলা পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক মুছাব্বিরুল ইসলাম, মরহুমের পরিবারের সদস্য, স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে গত 2 অক্টোবর জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন জাসদের এই নেতা। জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে পিরোজপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের স্বাস্থ্য সেবা। কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না মা ও শিশুরা। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে দূর দূরান্ত থেকে আগত রোগী ও তাদের স্বজনদের। পিরোজপুর সংবাদদাতা ইমাম হোসেন মাসুদের পাঠানো তথ্যচিত্র, ডেস্ক রিপোর্ট। মা ও শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পিরোজপুর জেলা সদরে 20 শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে নানা সংকটে ধুঁকছে স্বাস্থ্য কেন্দ্রটি। নেই পর্যাপ্ত চিকিৎসক, নার্স আর প্রয়োজনীয় ওষুধ। দক্ষ অ্যানেস্থেশিয়ার অভাবে ব্যথামুক্ত সিজার করা সম্ভব হচ্ছে না। আল্ট্রাসনোগ্রামের ব্যবস্থা না থাকায় ঝুঁকি বাড়ছে প্রসূতি রোগীদের। অ্যানেস্থেশিয়া ডাক্তার নাই, লজিস্টিক সাপোর্ট, দীর্ঘ 1 বছর যাবত আমাদের এখানে কোনো ওষুধ সাপ্লাই নাই। রোগীরা আসলে মেইনলি ওষুধ না থাকলে আসতে চায় না। এছাড়া দীর্ঘদিন সংস্কারের অভাবে স্বাস্থ্য কেন্দ্রটির পলেস্তরা খসে পড়ছে। হাসপাতালের একমাত্র অ্যাম্বুলেন্সটিও অকেজো। এসব কারণে বর্তমানে স্বাস্থ্যসেবা কেন্দ্র এখন অনেকটাই রোগী শূন্য। ডাক্তারের জন্য ওয়েট করতেছি, চেম্বারে তো এখন নাই, আসলে দেখাবো। এখানে আসলে মনে হয় যেন একটা পরিত্যক্ত ভবন, এখানে সেই সেবা পাওয়ার মতো অবস্থা নয়, ঝুঁকিপূর্ণ অবস্থান। কোনো ওষুধপাতি আমাদের দিচ্ছে না, বলতে আছে যে সরকারিভাবে অনুদান নাই। সাধারণ রোগীর যে ওষুধগুলা, এগুলো আমাদের অনেকদিন যাবত সাপ্লাই এখানে দিচ্ছে না। হাসপাতালের বেহাল দশার কথা জানিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এই পরিবার পরিকল্পনা কর্মকর্তা। ভৌত অবকাঠামোর অবস্থা খুবই নাজুক, খুবই ঝুঁকিপূর্ণ, খুবই জরাজীর্ণ। বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও অবহিত করা হয়েছে। গেল 6 মাসে এখানে 44টি স্বাভাবিক ডেলিভারি হয়েছে আর সিজার হয়েছে মাত্র 1টি। জান্নাতুল ফিরদাউস কণা, বৈশাখী সংবাদ। খুলনা অঞ্চলে আশা জাগাচ্ছে চিংড়ি উৎপাদন। গেল অর্থ বছরের তুলনায় চলতি অর্থ বছরে রপ্তানি ও আয় দুটোই বেড়েছে। এতে রাজস্ব আয়ের পাশাপাশি বাড়ছে রপ্তানি বাজার। চাষিরা বলছেন অনুকূল আবহাওয়া ও চিংড়ির রোগব্যাধি কম হয় লাভবান হচ্ছেন তারা। খুলনা থেকে শেখ হেদায়েতুল্লাহর পাঠানো তথ্যচিত্রে, ডেস্ক রিপোর্ট। দেশের রপ্তানি আয়ের অন্যতম খাত সাদা সোনা খ্যাত চিংড়ি। এই খাতের সবচেয়ে বড় কেন্দ্র খুলনা অঞ্চল। 80 দশকের শুরুতে দেশের উপকূলীয় জেলা খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরায় বাণিজ্যিকভাবে উৎপাদিত হয়ে আসছে চিংড়ি, যা স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে। কৃষকরা বলছেন অনুকূল আবহাওয়া ও রোগ ব্যাধি কম হওয়ায় গেল কয়েক বছরের তুলনায় চলতি বছরে চিংড়ি উৎপাদন ভালো হয়েছে। এতে লাভবান হওয়ার আশা করছেন তারা। গত বছর এবার বাগদা গলদা চাষ ভালো হয়েছে। এই বছর বাগদারও ফলন আমি ভালো পাইছি। মৎস্য অধিদপ্তরের তথ্য মতে 2023-24 অর্থ বছরে খুলনায় বাগদা চিংড়ির উৎপাদন হয়েছিল 11,539 মেট্রিক টন। এতে আয় হয় 10,74,75,837 কোটি ডলার। আর 2024-25 অর্থ বছরে জেলায় 13,806 মেট্রিক টন বাগদা চিংড়ির উৎপাদন হয়, যাতে আয় হয়েছে 13,86,63,494 কোটি ডলার। রপ্তানি বাড়ার ধারাবাহিকতা ধরে রাখতে আধুনিক পদ্ধতির চাষাবাদে কৃষকদের সহায়তা ও পরামর্শ দিচ্ছে মৎস্য বিভাগ। মৎস্য অধিদপ্তরের আওতায় চাষিদের ঘেরের মাটি পানি পরীক্ষা এবং যে তারা যে রেনু স্টক করে সেটি এসপিএফ কিনা, স্পেসিফিক প্যাথোজেন ফ্রি কিনা, সেটিও আমরা পরীক্ষা করে দিচ্ছি। বিগত বছরের তুলনায় প্রায় 3 গুণ চিংড়ি উৎপাদিত হয়েছে। চিংড়ি সেক্টরের উন্নতির জন্য
ক্লাস্টার ভিত্তিক চিংড়ি চাষ সম্প্রসারণে কাজ করছি। গেল অর্থ বছরের চেয়ে এবার চিংড়ি উৎপাদন ও রপ্তানি উল্লেখযোগ্য হারে বাড়বে বলে আশা করছেন তারা। কামাল উদ্দিন, বৈশাখী সংবাদ। কক্সবাজারের বাঁকখালী নদীর তীর এখন বিশাল ময়লার ভাগাড়। অসংখ্য হোটেল মোটেল ও সরকারি বেসরকারি হাসপাতালের মেডিকেল বর্জ্য ফেলা হয় এই নদীর তীরে। দীর্ঘদিন ধরে সৃষ্ট ময়লার ভাগাড়ের কারণে গন্ধ ছড়িয়ে পড়ছে পুরো শহরেই। দ্রুত নদীর তীর থেকে ময়লা সরিয়ে নেওয়ার দাবি স্থানীয়দের। কক্সবাজার উত্তর সংবাদদাতা মোহাম্মদ খোরশেদ হেলালের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পর্যটন শহর কক্সবাজারের পশ্চিম পাশে বাঁকখালী নদী। গত 2 বছরের বেশি সময় ধরে ময়লা আবর্জনা নিক্ষেপের ফলে বাঁকখালী নদীর তীর রীতিমতো ময়লার পাহাড়ে পরিণত হয়েছে। 5 শতাধিক হোটেল মোটেল, সরকারি বেসরকারি 15 থেকে 20টি হাসপাতালের মেডিকেল বর্জ্য ফেলা হয় নদীর তীরে। নদীর সেই দূষিত পানি গড়াচ্ছে সাগরে। এভাবেই সাগরের পানিও দূষিত করছে কক্সবাজার পৌরসভা। দীর্ঘদিন ধরে এই ময়লার ভাগাড়ের কারণে দুর্গন্ধ, নানা রকম অসুস্থতা সহ বিভিন্ন সমস্যায় পড়ছে নগরবাসী। আমরা এখান থেকে যখন স্কুলে যাই, স্কুল বা কলেজে যাওয়ার সময় এখানে এই ময়লার জন্য হচ্ছে অনেক দুর্গন্ধ। কক্সবাজার পৌরসভা কর্তৃপক্ষ শহরের বাইরে আবর্জনা ডিপোর জন্য জমির ব্যবস্থা করেও অজ্ঞাত কারণে বছরের পর বছর তা বাস্তবায়ন করছে না। এমন পরিস্থিতিতে উদ্বেগ জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। মেডিকেল বর্জ্য থেকে শুরু করে সমস্ত বর্জ্য এখানে ফেলা হচ্ছে। এই বর্জ্যের ধোয়া পানিগুলো নদী থেকে সমুদ্রে যাচ্ছে এবং আশেপাশের পরিবেশে এখানে দুর্গন্ধ সৃষ্টি হচ্ছে। পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক জানান, ভাগাড়ের কারণে পরিবেশ দূষণ, বায়ু দূষণ সহ জনস্বাস্থ্য হুমকির মুখে। বিভিন্ন সভায় বিষয়টি উপস্থাপন করেছি। তো উপস্থাপনের প্রেক্ষিতে তারা পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা একটা প্রকল্প গ্রহণ করেছে। সেই প্রকল্প অনুযায়ী 2025 সালে তারা ভাগাড়টি বন্ধ করে দিবে এবং ভাগাড়টি ওই প্রকল্পের আওতায় ভাগাড়টি এখান থেকে স্থানান্তর করবে। তবে স্থায়ী ডাম্পিং গ্রাউন্ড, আধুনিক রিসাইক্লিং প্রযুক্তি সহ দ্রুততম সময়ের মধ্যে ময়লা অপসারণ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানান পৌর নির্বাহী কর্মকর্তা। আমরা যথাশীঘ্র এবং খুব দ্রুততম সময়ের মধ্যে ওই ডাম্পিং গ্রাউন্ডে আমাদের সব ময়লা আবর্জনা ওখানে নিয়ে যাবে। আফরোজা সুলতানা, বৈশাখী সংবাদ। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। তা যেন কেউ নস্যাৎ করতে না পারে সেদিকে সাবধান থাকতে হবে। শুক্রবার সন্ধ্যায় আশুলিয়ার বোধিজ্ঞান ভাবনা কেন্দ্রে কঠিন চিবর দানোৎসব অনুষ্ঠানে তিনি বলেন, সাম্প্রদায়িকতা নষ্ট করতে দুর্গাপূজা অসুরের মুখে দাড়ি লাগিয়ে পূজার আয়োজন করা হয়েছিল। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে। দেশে থাকা পতিত স্বৈরাচারের দোসররা নানা ধর্মের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করে যাচ্ছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। সাভারে 165 কেজি ওজনের একটি কোষ্ঠী পাথরের মূর্তি সহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির। তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় হেমায়েতপুর বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার করা হয়। এ সময় দেলোয়ার হোসেন নামে একজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া কোষ্ঠী পাথরটির মূল্য 1,20,00,000 টাকা বলেও জানান তিনি। ওই তাৎক্ষণিকভাবে ওই জায়গা থেকে দিলওয়ার হোসেন নামে একজনকে গ্রেপ্তার করা হয়। দিলওয়ার হোসেনের বাড়ি দাউদকান্দি, কুমিল্লা। এই সাভারে সে থাকে, কিন্তু সে মূলত আমিন বাজারের একজনের কাছ থেকে সে এটা হস্তান্তর করে, মানে তার কাছ থেকে নেওয়া হয় এবং সে ওটা নিয়ে অন্য আরেকজন পার্টিকে দেবে, অর্থাৎ এক চক্র এক হাত থেকে আর এক হাতে চলে যাবে। শেরপুরের সীমান্তবর্তী গ্রামে বাড়ছে সব ধরনের আগাম জাতের সবজির চাষ। সবজি উৎপাদন ঘিরে গড়ে উঠেছে পাইকারি বাজার। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব সবজি চলে যাচ্ছে ঢাকা, নোয়াখালী, কুমিল্লা সহ দেশের বিভিন্ন জেলায়। কৃষকরা বলছেন, ধানের চেয়ে লাভ বেশি হওয়ায় সবজি চাষে ঝুঁকছেন তারা। শেরপুর সংবাদদাতা বিপ্লব দেখে এটুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।
বিস্তীর্ণ মাঠ জুড়ে যতদূর চোখ যায় যেন সবুজের সমারোহ। মাছায় মাছায় ঝুলছে করলা, চিচিঙ্গা, বরবটি সহ নানা জাতের সবজি। এই চিত্র শেরপুরের শিবর্দি, নলিতাবাড়ি এবং ঝিনাইগাতি উপজেলার সীমান্তবর্তী গ্রামগুলোর। এর মধ্যে গোমরা সহ কয়েকটি গ্রামে আগাম জাতের সবজি চাষ হয় বেশি। ফলে সবজি উৎপাদন ঘিরে গড়ে উঠেছে পাইকারি বাজার, সৃষ্টি হয়েছে কর্মসংস্থানের। কৃষকরা জানান, ধানের চেয়ে লাভ বেশি হওয়ায় আগাম জাতের সবজি চাষ আবাদ করছেন তারা। 12 মাস একটার পর একটা আমাদের আছে, এই আমরা সবজি সর্বক্ষণ 12 মাস আমরা একটার পর একটা চেষ্টা করি, একটা সবজি আবাদই করি। সময়গুলি ধানের আবাদ করতাম, বর্তমানে সবজির চাষ করতেছি। সবজি মনে করেন ধানের থেকে অনেক লাভ। পাইকারি ব্যবসায়ীরা জানান, চাহিদা বেশি থাকায় এসব সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে। আমরা এটি মোকাম থেকে কিনছি, সংগ্রহ করছি গৃহস্থের কাছ থেকে। আমরা এটি আবার গাড়ি করে ঢাকা নিয়ে যাব। নতুন নতুন কাঁচামাল আর যখন আমদানি হয় এই মালগুলো আমরা সিজনালি ঢাকা পাঠাই। কৃষি বিভাগ বলছে, চাষাবাদের সুবিধা ও বাজার মূল্য বেশি হওয়ায় চাষিরা আগাম জাতের সবজি উৎপাদন করছেন। বাজার মূল্য বেশি হয়, এখানকার কৃষকরা ঘরে বসে তাদের এই সবজিগুলো বিক্রি করতে পারে, ফলে তারা এই সবজি আবাদ করে বেশ লাভবান হচ্ছে। সবজি উৎপাদনে কৃষকদের বিভিন্নভাবে সহায়তা করা হচ্ছে বলেও জানান তিনি। কামাল উদ্দিন, বৈশাখী সংবাদ। সংবাদের শেষ প্রান্তে আমরা শিরোনাম জানাচ্ছি আরেকবার। জুলাই সনদ স্বাক্ষরের আগে পিআর পদ্ধতি নিশ্চিত করার দাবি জামায়াতের। জাতীয় পার্টি সহ 14 দল নিষিদ্ধ চায় খেলাফত মজলিস। জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে পিরোজপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের স্বাস্থ্য সেবা। কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না রোগীরা, ভোগান্তি দূর করার দাবি। খুলনা অঞ্চলে আশা জাগাচ্ছে চিংড়ি উৎপাদন। গেল অর্থ বছরের তুলনায় চলতি অর্থ বছরের রপ্তানি ও আয় দুটোই বেড়েছে, সৃষ্টি হচ্ছে নতুন বাজার। এবং কক্সবাজারের বাঁকখালী নদীর তীর এখন বিশাল ময়লার ভাগাড়। অসংখ্য হোটেল, মোটেল ও হাসপাতালের মেডিকেল বর্জ্য ফেলা হয় এই নদীর তীরে। এখনকার সংবাদ এ পর্যন্তই। পরের সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। বৈশাখীর সবশেষ সংবাদ জানতে লগ ইন করুন www.boishakhionline.com। বৈশাখীর সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।